বর্তমান আকবর উজ্জ্বল পরিষদের সভাপতি প্রার্থী। আমার প্রতিষ্ঠান মেসেজ গাজী কুকারিস। আমার মার্কা হলো ছাতা। আমি সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকার উদ্দেশ্য নিয়ে আমি প্রার্থী হয়েছি। আমি যদি সেক্রেটারি হিসেবে আপনাদের পাশে থেকেছি মনে করেন, তাহলে আমাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি কিছু কথা বলবো আপনার উপভাড়াটিয়ার বিষয়। উপভাড়াটিয়ার বিষয়টা হলো আসলে ভাড়া নিয়ে যখন 30,000 টাকার ভাড়া 60,000 টাকা কোনো জমিদার আপনার থেকে দাবি করে, তাহলে তো আপনার উচিত হলো সমিতিতে আসা, সমিতিতে আসে বিচার দেওয়া। যদি আপনি সমিতিকে না জানিয়ে আপনি নিজে 60,000 টাকা মেনে নেন, তারপরে সমিতির নামে বদনামি করেন, তাহলে তো এটা হবে না। যারা সমিতিতে এসেছে, এখানে তো আছে দোকানদার, আমরা তো বাইরের কেউ না, গোলাম রসুল মালিক। আপনি 3 তলার উপহার ঘরের ইকবাল আসছে, ওনার দোকানের ভাড়া কত? উনি সমিতিতে আসছে, বিচার দিছে 3 তলা কি 15,000 টাকা ভাড়া আছে? ওনার থেকে কেউ বলতে পারবে 15,000 টাকা ভাড়া আছে? আমি করে দিয়েছি 15,000 টাকা ভাড়া দিয়ে। আপনি মায়ের দোয়া 2 তলায় মাসুদ আছে, ওনার ডিট হলো 2 বছর ডিট 2 বার চলে গেছে। তারপর মালিক এসে বলতেছে যে কয় হাজার টাকা ভাড়া ছিল তখন, তোমার যখন বিচার দিছ 30,000 কত চাইছিল, 30,000 টাকার ভাড়া চাইছে 50,000 টাকা। উনি আমার কাছে আসছে, আইসে বলছে আদি মাসুদ একটা কাম কর, তুই লিখিত একটা বিচার দে। আমি নিজে লিখে দিছি ওনাকে। জিজ্ঞেস করেন সামনে কথা, এগুলো তো উদ্যমানের কথা না। মালিককে যখন বিচার দিছে, মালিককে ডাকছি সুন্দরভাবে। আমরা তো ঝগড়া করার বিষয় না, আমরা একটা মালিককেও তো আমরা ঠকাইতে পারবো না। সমঝোতার মাধ্যমে দুজনের যেমনি সমস্যা না হয় ওই ব্যবস্থা করতে হবে। ওনার 2 বছর ডিট, সমিতির আইন হলো 3 বছর ডিট, সর্বনিম্ন 3 বছর, 2 বছরের কোনো ডিট নেই। আপনি 6 মাসের যদি ডকুমেন্ট করেন একটা, এটা 3 বছর থাকতে পারবেন যে কোনো দোকানদার। অনেকে সময় দেয় 6 মাসের, যেমন নিচের তলা আমাদের সেক্রেটারি হিসাবে একজনকে বলে 6 মাসের সময় দিচ্ছে, 80,000 টাকা ভাড়া, উনি দোকান যেটা কিনছে এটা উনি 3 বছর থাকতে পারবে সমিতির আইনে। কেন? কারণ উনি ভাড়া বৃদ্ধি করেছেন, উনি একটা ডকুমেন্ট দিয়েছেন। উনি যদি 6 মাস টাইম দিত, তাহলে ওনারা পূর্বের যে ভাড়া ছিল 40,000 35,000 ওই ভাড়া নিতে হতো। উনি তো ভাড়া বৃদ্ধি করেছে। ভাড়া বৃদ্ধি করা মানে কি? ওনার সাথে নতুন ডিট হওয়া, তাহলে উনি 3 বছর থাকতে পারবে। এই এখন অ্যাডক কমিটির হারুন ভাই আছে, ওনার কাদের সাহেবের মালিকের সাথে একটা সমস্যা আছে। অ্যাডক কমিটি ওনাকে প্রস্তাব দিতে, হারুন ভাই আছে, আমি মিথ্যা কথা বললে আপনি বলবেন, দাঁড়াইয়া বলবেন। হারুন ভাইকে প্রস্তাব দিতে, কাদের সাহেবের দোকান করে আবার হারুন ভাই করে আর দোকান। হারুন ভাইকে অ্যাডক কমিটি প্রস্তাব দিয়েছিল কি আপনি ওনার দোকান ছেড়ে দেন, ওনার লাগবে, ওনারটা মালিকে নিয়ে নেবে। তা আমি প্রশ্ন করলাম, উনি জব হয়েছে বলে কি হারুন ভাইকেও জব করে দিবেন? হারুন ভাইয়ের দোষটা কি? ওনার সাথে নতুন ডিট হয়েছে 3 বছর, উনি 3 বছরে থাকবে। কাদের সাহেব কোথায় যাবে এটা হারুন ভাইয়ের বিষয় না। হারুন ভাইয়ের 3 বছরের ডিট আছে, এটা 3 বছরে থাকবে। 3 বছরের আগে কোনো কথা নাই। ওনার লাগলে 3 বছর সময় দিতে হবে। ওরা বলতে যে 3 মাস সদায় লেখা আছে না, 3 মাস বলে দিলে এই চলে যেতে হবে মালিকে। আদে কাগজে অনেক কিছু লেখা থাকে। উনি ক্যাপিটাল দিছে, উনি বাকি দিছে, ওনার থেকে টাকা পাবে, তাহলে এগুলো কে পরিশোধ করবে? উনি যদি আজকে চলে যায়, তাহলে এই টাকাটা কে পরিশোধ করবে? এটা আবার হারুন ভাইয়ের সামনেও বলছি, হারুন ভাই ছিল, সত্য কিনা জিজ্ঞেস করেন। এগুলো যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনারা যদি সমিতিতে না আসেন, তাহলে আমি নাই যে আসুক, সমিতিতে আসতে হবে, আমায় আসতে হবে এরকম না। সমিতিতে আসতে হবে, সমিতিকে জানাতে হবে, তারপরে না সমিতির সমাধান করে দেবে একটা। আপনারা চুপে চুপে মিষ্টি নিয়ে গিয়ে চুপে 30,000 টাকা ভাড়া 60,000 টাকা করে দিবেন, তারপরে সমিতির সেক্রেটারি করছে, সেই করছে। আপনি যদি বিচার দিয়ে বিচার না পান, তাহলে আপনার বলার রাইট আছে, আমার বিরুদ্ধে সমিতির বিরুদ্ধে বলার রাইট আছে। আরও উদাহরণ দেব, ইসলাম গিফট
সাইফ এন্টারপ্রাইজ আসছেন আপনারা? তো ওরা তো আমার কাছে আসছে, ওনাদের ভাড়া কত, আমাদের বর্তমান সেক্রেটারি ভাড়া কত জিজ্ঞেস করেন, আগে পিছিয়ে দোকানদার, ওনাদের ভাড়া 35,000 টাকা, ওনার সেক্রেটারি পিছনে তো 35,000 টাকা, তো 2 তলা কি 35,000 টাকা ভাড়া আছে? আমরা চাই উভয় বাঁচতে হবে। মালিককে শুধু আপনি মূল্য তোলা নিয়ে গেলে হবে না, তো মার্কেট ধ্বংস হয়ে যাবে, মার্কেট ধ্বংস করতে পারবেন না। তো আজকে উপভাড়াটিয়ে, আমি বারবার বলি উপভাড়াটিয়ে মার্কেটে অনেক অবদান আছে। আজকে যদি ওরা না আসতো এই মার্কেটে, তাহলে এই মার্কেটকে মানুষ চিনত না। এই মার্কেট আজকে ওদের কারণে চট্টগ্রামের প্রসিদ্ধ মার্কেট হিসেবে পরিচিত হয়েছে। আসলে মার্কেটের বিষয়টা বলি, মার্কেটকে পরিচিত করার জন্য আমি অনেক পরিশ্রম করে চেম্বার সবাইকে আহ্বান জানিয়ে চেম্বারের সদস্য করেছি। কেউ বলতে পারবে না কোনোদিন কারো থেকে 1 টাকা দিয়েছি চেম্বারের সদস্য করতে। ফটোকপি করে দিয়ে এগুলো আমার টাকা দিয়ে, অনেক সময় আমাকে যাইতে হয় চেম্বারে গাড়ি ভাড়া দিয়ে, আমার পকেটের টাকা দিয়ে গেছি। আজকে অনেকে অনেক কথা বলে, যখন মার্কেটের 17 দফা আন্দোলন হয়েছিল তখন আজকে যারা আমার বিপক্ষে, আমি নাম বলবো না, ওরা কোথায় ছিল? মার্কেটের 17 দফা দাবি কি এটা কি আমার ব্যক্তিগত দাবি ছিল? সবার উপকারের জন্য সুপ্রিয় পানি কি আমি পান করবো শুধু, আর কেউ পান করবে না? টয়লেট কি শুধু আমি ইউজ করবো আর কেউ ইউজ করবে না? বণিক সমিতির অফিসে শুধু কি আমি বসবো আর কেউ বসবে না? আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম তখন সুজা সেক্রেটারি ছিল, ইয়াহি মাস্টার সভাপতি ছিল। তখন নিচের তলায় 2 তলায় টয়লেটে যাওয়া যেত না, এতটুকু ময়লা থাকতো, টাইলস ছিল না। আমি নিজে প্রস্তাব দিয়ে টাইলস করাইছি, 2 তলা 3 তলা 4 তলা যুদ্ধ করে বিক্রি করে দিয়েছিল মতওয়ালি। ওখানে মিস্ত্রিরা কাজ করতেছে, ওদেরকে বাইর করে দিয়ে আমি আদায় করে নিয়েছি। এই বণিক সমিতি অনেক কষ্ট করে আমি আজকে একটা কথা বললে না হয়, এগুলোর অবদান কিন্তু আমাদের সাবেক ধর্ম সম্পাদক মাহমুদুল হকের অবদান আছে। উনি মসজিদের আসি আমরা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে করাইছ। আমি বলছি মসজিদের আসি যদি আপনি না করেন তাহলে আমরা টাকা তুলে চাঁদা তুলে আমি এসি করে দেব। মাহমুদুল হকের কথাটা না বললে হয় না। ইয়াহিয়া মাস্টার, মাহমুদুল হক, কারণ এদের অবদান অনেক আছে। ইয়াহিয়া মাস্টার তিলে তিলে করে ব্যবসা ধ্বংস করে, সংগঠনকে ধরে রেখেছিল, সমিতিকে ধরে রেখেছিল, ব্যবসায়ীদেরকে ধরে রেখেছিল। ওদের অবদান অনেক। মাহমুদুল হকের অবদান হলো উনি প্রতিদিন আসলে আমাকে ফোন দিত, একবার মতওয়ালির সাথে আলাপ হয় নাই, এই দাবিগুলি এটা দিচ্ছে না কেন, অফিস টয়লেট দিচ্ছে না কেন, উনি আমাকে বারবার মনে করে দিত। ওই কারণে আমার স্পিডটা আরো বেড়ে যেত। আমার পুরো কমিটির অবদান আছে, কাকে ছোট করার বিষয় না। হয়তো আমাকে বেশি পাইছেন, ওদেরকে কম পাইছেন, ওই জন্য তো আমরা। আর যারা সমক্ষম দিয়েছে কেউ তো অযোগ্য না, যোগ্যত ব্যক্তি, হয়তো অলসতার কারণে, পারিবারিক কারণে, ব্যবসায়িক কারণে সম দিতে পারে নাই। আমরা ওরা তো যদি আমাকে সাপোর্ট না করতো, আমাকে দায়িত্ব না দিত, তাহলে আমি তো এগুলো করতে পারতাম না। ওদের অবদানও অনেক। যাক, ওরা তো ওদের এই প্যানেলে তো ওদের অবদান আছে। ওরা পথটা ছেড়ে দিয়ে নতুনদেরকে জায়গা করে দিয়েছেন, এটা ওদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কারো সাজানো বাগানে কাকে প্রবেশ করতে দেয় না, ওরা যে সাজানো বাগানে প্রবেশ করতে দিয়েছে ওই জন্য ওদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর মার্কেটের দাবিগুলি, ওরা আমরা টাকা খাইছি, পয়সা খাইছি, মাইরে খাইছি এগুলো বলে, মার্কেটের দাবিগুলির কথা ওরা বলতে পারে না। দালালি এগুলো ছাড়তে পারে না, দালালির একটা সীমা আছে। এই যে 3টা দাবি অ্যাডক কমিটিকে আমি বারবার বলেছি, বারবার মিটিংয়ে, সুপ্রিয় পানির ব্যবস্থা, সিঁড়ি 2 তলা থেকে 4 তলা সিঁড়ির ব্যবস্থা, এই ফায়ার সার্ভিসের পানির ব্যবস্থা, এগুলো আমাকে করে দেওয়ার কথা আমি ক্ষমতা ছাড়ার আগে। কিন্তু এগুলো অ্যাডক কমিটিকে আমি বারবার বলো, ওরাও দাবি করছে কিন্তু এগুলো করে না, করবে। আজকে ভাড়া বন্ধ করছে কেন? এই দাবিগুলি পূরণ আদায় করার জন্য। কারণ সুপ্রিয় পানি না হলে আমরা তো অসুস্থ হয়ে যাচ্ছে, আমাদের কিনে পানি খেতে হচ্ছে। তো এই সিঁড়ি 2 তলার থেকে যদি 4 তলা সিঁড়ি হয়, আল্লাহর মধ্যে মার্কেট আরো
উজ্জ্বল হবে, সুন্দর হবে, সবাই যাতায়াত সুবিধা মজুদ করতে পারবে। এমার্জেন্সি সেটি এটা, কারণ এখন আগুন লাগলে আমরা যাব কোথায়? আমাদের বাইরের দিক দিয়ে যাওয়া সম্ভব, মাঝখানে যদি একটা সিঁড়ি থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো ইনশাআল্লাহ এই দাবিগুলি যদি আমার প্যানেলকে যদি নির্বাচিত করেন, এই দাবিগুলি ইনশাআল্লাহ আমি আদায় করে ছাড়ব। মার্কেটে ইনশাআল্লাহ আমাদের অনেক পরিকল্পনা আছে, এগুলি নির্বাচনে ম্যানিফেস্টোতে আমরা দেব। মার্কেটের দারোয়ান বেতন, ডাম প্যানের বিল আমরা হিসাব দিই না, ওরা বলে বেড়ায়। তো আমি এত টাকা কোত্থেকে দিলাম? আপনারা হয়তো অনেকে জানেন না, লেবার কোডের আইন অনুযায়ী আমরা লেবার কোডকে প্রতি বছর হিসাব দিই কয় টাকা জানেন? মাসে 23,000 22,000 টাকা। এটা আমাকে বছরে একবার অডিট করতে হয়, অডিট করে নিয়ে আসতে হয়। আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম, এগুলো বলতে হচ্ছে আপনাদের বোঝার জন্য। তখন আমি ইয়াহিয়া মাস্টার সভাপতি, ওনাকে বলছিলাম, তখন সেক্রেটারি ছিল সুজাউদ্দিন চৌধুরী, বলছিলাম আমাদের হিসাবটা তো বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো উচিত। তো উনি আমাকে তুই শুধু নতুন এভাবে বলতেছে, নতুন আসলে আর তো হিসাব দন আইনগত হন লাইট নেই কে আঙ্কেল হয়তো আর তো হিসেব দিতে 22-23,000 টাকা। তো আমি যদি বিজ্ঞপ্তি দিই, হিসেব দিই, যদি কে লেবার কোড দেয় তাহলে তো সমিতি সমস্যা করে দেবে। তো যাক হওয়ার পর আয় আর চুপে গে আর নমাতি, কারণ আয় তো নতুন, বহুত কিছু না জানি। তো আয় নিজে আবার সেক্রেটারি তো ঠিক এই তো দেখি তো ওদের তাই 22-23,000 টাকা দেয়, আয় এত 1 লাখ 2 লাখ টাকার হিসেব কিভাবে দিই? তখন বেশি ছিল না। তো এভাবে হিসাব আর দেওয়া হয় নাই, বছরে একবার হিসাব দেওয়া নিয়ম, এটা আমরা সংগঠন করে আমরা জানি, ওই কারণে দেওয়া হয় নাই। আর ওখানে বিজ্ঞপ্তির মাধ্যমে না দিলে কি হবে? আমাদের খাতা আছে না, রেজিস্টার খাতা, ওই খাতাতে তো হিসাব অ্যাডেড কমিটিকে সম্পূর্ণ বোঝাই দিয়েছি। তো অ্যাডেড কমিটি যদি বোঝাই না পেত, আপনাদেরকে বলতো না এরা চুরি করছে। তো এটা বলে না কেন? একদিন বাজার এত বড় সমিতি 1 টাকাও তো বুঝাই দেয় নাই। আমরা 23,000 বাকিতে 3.5 লাখ টাকা বুঝাই দিয়েছি। এতগুলি অফিস আদালত, মানুষ নিজে হয়তো চিটে গিয়ে হয়তো নিজের কুড়িয়ে আগে গরম করায় মেশিন কুড়িয়ে নগরে আয় তো বলো তোর হাম করে গিয়ে দেয়, আর কুড়িয়ে নগরে সমিতির কুড়িয়ে করে গিয়ে দিই। আমার তো অনেক রকম অফার ছিল, আমি গ্রহণ করি নাই। অনেকে অনেক কথা বলে, হয়তো আমি ব্যবসায়ী হিসেবে দুর্বল হিসেবে হয়তো অনেকে হে করে। আল্লাহর রহমতে আমি ইনকাম করে কিছু করি নাই, আমার বাবার টাকা দিয়ে এখনো চলতেছে। আমি ইনকাম করে আমি কিছু করি নাই, কিছু করার সুযোগ হয় নাই। এগুলো করে এমন কোন কেউ বলতে পারবে? মালিক দোকান ব্যবসায়ী মালিকের কথা বাদ দেন, একজন কর্মচারীও বলতে পারবে না আমি বিপদে ফোন দিছি, আমার কাছে আসে নাই। আমি যদি সেক্রেটারি দাবি করতাম, আমি অফিসে বসে থাকতাম। আমি অফিসে বসি নাই, যে যেখানে ডাকছো ওখানে গেছি। বলেন তারপরেও কথা শুনতে হয়। যাক, এটা আমার কপালে রেখা। সাবেক অর্থ সম্পাদক উনি মফিজ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী। উনি অর্থ সম্পাদকের শপথ নিল। উনি অর্থ সম্পাদক রেজুলেশন নোটিশ বুকে প্রতিটা মিটিংয়ের সিগনেচার করলো। উনি মিটিংয়ে আসে না, কোনো সময় আসে না। আমি বারবার নিজে অনুরোধ করেছি, ইয়াহিয়া মাস্টার অনুরোধ করেছে, ও আসে না। ও তোমরা করো, আমার সমস্যা নেই। তো ইয়াহিয়া মাস্টার কি করলো? দায়িত্বটা আমাকে দিল। আমি দায়িত্ব পালন করেছি এবং আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছি সুষ্ঠুভাবে করার জন্য, স্বচ্ছতার মাধ্যমে করার জন্য, করে হিসাবটা বুঝে দিয়েছি। তো উনি দায়িত্ব পালন করে নাই। উনি দায়িত্ব পালন করতে না পারলে ওনার উচিত ছিল পদত্যাগ করা।
উনি এটাও করলো না। উনি তামাকুন্ডি লাইনের বণিক সমিতির মনসুর ভাই ছিল সেক্রেটারি প্রার্থী হওয়ার জন্য, আমাকে দাওয়াত দিয়ে উনি নিজে নিয়ে গেল। মফিজ ভাই নিয়ে গেছে অফিসে, বাচ্চা রেডি। আপনাদের সমস্যা হচ্ছে বাচ্চা দেখতেছে অফিসে রেডি, আমিও বসলাম, ভাত খেলাম, ভাত খেতে খেতে কথা বললাম। মনসুর ভাইকে বলতেছে উনি আমিও তামাকুন্ডি লাইনে নির্বাচন করব। তা আমি মনসুর ভাইকে বললাম, উনি আমার অর্থ সম্পাদক, অর্থ কত টাকা আছে ওনার থেকে জিজ্ঞেস করেন, দায়িত্ব পালন করে কিনা। আমার ছোট মার্কেটের দায়িত্ব পালন করতে পারে না, আর উনি বলে তামাকুন্ডি লাইনের নির্বাচন করবে। তো মনসুর ভাই বলতেছে হয়তো অর্থ তো ওনাকে বুঝাই দিতে হবে যেভাবে হোক। তো এই কথা ওনার মনসুর ভাই সাক্ষী আছে, আমি বলছি। উনি হাসতে আর কিছু জবাব দেয় নাই। আজকে উনি পদত্যাগ করারও একটা সিস্টেম আছে। যখন অসাধু মানুষের সাথে মিশে যখন ওনার দোকান বিক্রি করে দিল, তখন উনি উপভাড়াটির দরদি হয়ে গেল। আগে বলতো ওনার দোকান যখন ছিল ওগুলো পাত্তা দিও না, ওদের সাথে এত কথা বলিও না। আজকে ওনার দোকান যখন বিক্রি করে দিল, উপভাড়াটির পক্ষে কথা বলল। এরকম দ্বৈত নীতি অবলম্বন করা তো মানুষ ভালো না। যাক, কারো সম্বন্ধে বলার কথা না, কিন্তু উনি এখন প্রার্থী। যে অর্থ সম্পাদকে সময় দিতে পারে নাই, উনি যুগ্ম সম্পাদকে কিভাবে সময় দিব? এটা আপনাদের প্রশ্ন রাখতেছে আপনাদের কাছে, এটা বিবেচনা করবেন। আমরা 17 দফা দাবি আদায় করতে গিয়ে আমার বিরুদ্ধে 4টা মামলা হলো। আমাদের সমিতির প্রায় 5 জন এবং আমাদের এখন দেলার হোসেন বেলাল, ওনার বিরুদ্ধেও মামলা দিল আমাদের সাথে। তখন ওনারা কই ছিল? আজকে যারা আমাদের বিপক্ষে প্যানেল হলো, কেউ তো কোনোদিন। আমার আশ্চর্য লাগে, সবকিছু বলো, আচ্ছা আমরা চুরি করছি এটা বলো, অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। তোমরা দাবি দাবার উপভাড়াটির এই যে দাবি দাবাগুলোর কথা কিছু বলবে না, কোনো সময় বলতে শুনি না। কেন বলে না? ওই উপরে ওরা রাগ করবে, গুসা হবে, ওই জন্য। আপনারা জানেন আমরা 1 বছর আগে নির্বাচন কমিশন করে নির্বাচন করার জন্য আমরা সব ব্যবস্থা করেছিলাম এবং নির্বাচন কমিশনও চেষ্টা করেছিল নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু কুচক্রী মহল একটা অভিযোগ দিয়ে এই নির্বাচনটা বন্ধ করে দিল। আজকে উনি দোকান ছেড়ে চলে যাওয়ার পরেও মার্কেটে ঘুরে উনি 2 নম্বর একটা কি বলে ট্রেড লাইসেন্স বানাইয়ে আবার ভোটার হতে আসলো। ওদের বলো উনি উপদেষ্টা। আরে লজ্জা থাকা দরকার। আমি যদি ব্যবসায় আমি তো সফল না, আমি তো বিফল, আমারও চলে যেতে হতে পারে, আল্লাহ না করুক। তাহলে আমি এখানে আর এগুলো নিয়ে চিন্তা করবো কেন? আমি যাবো কি না, আমি আসবো এখানে মেহমান হিসেবে, সবার সাথে সম্পর্ক থাকবে, এটাই তো ভালো, সবার জন্য কাম্য। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি এত কথা বলতেছি। তো যে মানুষ ওরা আবার অভিযোগ লিখিত জানাইছে যে উনাকে ভোটার করতে হবে, না হলে নির্বাচন আবার বন্ধ হয়ে যাবে। এটা কি মামার বাড়ির আবদার? শুনেন আজকে ডিক্লার দিচ্ছি, এবার যদি নির্বাচন বন্ধ হয় ইনশাআল্লাহ পিঠের চামড়া থাকবে না যে নির্বাচন। দেখেন, আমিও উজ্জ্বল ছিলাম না কালকে রাতে, আমার সমস্ত পরিষদের মানুষ ছিল। ওরা আমাকে রাতে ফোন দিতে, হয়তো বলতেছে যে ওরা পোস্টার সব জায়গায় লাগাই দিছে, এখন আমাদেরকে লাগাইতে দিচ্ছে না। আমি ওদেরকে নির্দেশ দিচ্ছি একটা পোস্টারও লাগানোর দরকার নাই, আমাদের পোস্টারের দরকার নাই। তো আমার দরকার হলো মানুষের অন্তরে অন্তরে
ওরা কত বড় অসভ্য চিন্তা করে দেখেন, আমার দোকানে সাইনবোর্ডে ওদের ব্যানার লাগাই দিল। ভাই ওখানে লাগাইতে পারলে তাহলে আমার ফিটে তো লাগাইতে পারবেন, বুকে লাগাইতে পারবেন, লাগাই দেয়, অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই। আমরা এখনো কিছু বলি নাই। ওরা যে বিজ্ঞানী করতেছে ওদের অসৎ উদ্দেশ্য। ভাই আমার কর্মী, আমার যদি পরিষদের নেতারা ওদের সাথে মারামারি করতে হতো জিনিসটা তো ভালো হতো না। আমরা চাই এই মার্কেটে ব্যবসা বান্ধব মার্কেট, এটা পাইকারি মার্কেট। আমরা একটা কমিটিকে বারবার অনুরোধ করেছি, নির্দিষ্ট করে দেন কয়টা ব্যানার লাগাবো, কয়টা পোস্টার লাগাবো, কত সাইজের লাগাবো, কিন্তু একটা কমিটি আমাদের কথা শুনলো না। উনি বললো সেক্রেটারি সাহেব বর্তমান প্রার্থী, আমরা আনন্দ করতে হবে, উৎসব করতে হবে, নাচ গান করতে হবে। তাহলে ভাই আমরা কি ব্যবসা প্রতিষ্ঠান? এটা আমার জন্য আমার ব্যবসায়ীরা কেন কষ্ট পাবে? আমাকে কি ব্যবসায়ীরা কেউ চিনে না? আমার কেন পোস্টার লাগাতে হবে? আমি যদি আপনাদেরকে বলতে চাই এককভাবে দাঁড়াতাম, আমি একটা পোস্টারও লাগাতাম না। আমাকে যদি এই মার্কেটের ব্যবসায়ীরা ভালো না বাসে তাহলে আমি দরকার কি আমার এখানে দাঁড়ানো? আমি দাঁড়ানোর কোনো রাজি ছিলাম না। প্রবীণ ব্যবসায়ীরা এবং নবীনরা জোর করে দাঁড়াইতে বলছে, শুধু ব্যবসায়ী না কর্মচারী ভাইয়েরাও অনুরোধ করেছে দাঁড়ানোর জন্য, সেই জন্য দাঁড়াইছি। তাই বলবো আপনারা বলছেন আমি দাঁড়াইছি, আমাকে যদি ভালোবেসে দেখেন শুধু আমাকে ভোট দিলে হবে না, আমার পূর্ণাঙ্গ ব্যালেন্সকে ভোট দিতে হবে। ভোট দিবেন? হাত তোলেন সবাই। আরেকটা বলে একটা কমিটি মিলে ওরা মিলে আরেকটা ষড়যন্ত্র করছে। আমার প্রতিপক্ষ মনে করছে আমি সেক্রেটারি ছিলাম, আবার সেক্রেটারিতে দাঁড়াবো। ওই জন্য কি আইন করলো, যে সেক্রেটারিতে দাঁড়াবে তার এই রসিদ লাগবে, হোল্ডিং রসিদ। তো ভাই আমরা তো ভাই বোন, আমাদের তো কোনো বাক হয় নাই। আমার বাবার নামে দোকান, 4টা দোকান আছে, 4টাই আমার বাবার নামে। আমরা তো ভাই বোনের মধ্যে কোনো বাক হয় নাই। এটা জানে কে? উপরের মহল, নাম বলবো না। উপরের মহলের সাথে আলাপ করে আসছে এটা কিভাবে উনাকে দমানো যায়। তো একটা কমিটি এ ফাঁদে পা দিল, আমি যেমনি দাঁড়াইতে না পারি সেক্রেটারিতে, তা আমার জন্য তো উপকার হয়েছে। আমি আপনাদের লাইনে চলে গেছি, আমিও উপপাহাড়ি হিসেবে দাঁড়াই গেছি। ভালো হয়েছে না? আমারও দোকান নাই, আমিও উপপাহাড়ি। দেখেন আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন আমার প্যানেলের যিনি সেক্রেটারি প্রার্থী, ওনার সম্বন্ধে একটু বলি। উনি সাবেক বর্তমান যুব নেতা, যুবদলের সাবেক কোষাধ্যক্ষ ছিল, বর্তমান মহানগর যুবদলের সেক্রেটারি প্রার্থী। ইনশাআল্লাহ মহানগর যুবদলের সেক্রেটারি হবেন ইনশাআল্লাহ। আমাদের মার্কেটেও আপনারা উনাকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আপনাদের সুখে দুঃখে থাকবে এরকম একজন নেতা আমাদের প্রয়োজন। উনি আমার সাথে অভিজ্ঞ, আমার থেকে 50 ভাগ অভিজ্ঞ বেশি ওনার। হয়তো আগে পথ ছোট ছিল, ওই জন্য ওনার ক্ষমতা দেখাইতে পারে না। ইনশাল্লাহ এখন ক্ষমতা দেখাবে। আরেকটা বিষয় না বললে হয় না, মার্কেটে যেমন ধরেন ব্যাটের ব্যাপারে বলি, ব্যাটের একটা কমিটি যখন কাছে ব্যাট আসলো, ওনারা ইভিএম মেশিন ব্যাটের, ওনারা দেখতেছি ইভিএম মেশিন সবার জন্য নিয়ে ফেললো একটা কমিটি। ইভিএম মেশিনে কি কি আছে জানেন? ওয়াইফাই লাইন, ওই ক্যামেরা,
আপনি দোকানে কি হচ্ছে না হচ্ছে সব দেখবে এনবিআর এ, সেন্ট্রাল মনিটর দেখবে। আপনি কয় টাকা বেচতেছেন ওখানে ওটা ইয়ে করতে হবে, বিলটা ওখানে করতে হবে ইভিএম মেশিন। তো আমাকে ফোন দিছে, আমি গেছি, গিয়ে দেখতেছি ইভিএম মেশিন একটা টাল অফিসে তালায় রাখছে। তো আমি বলতেছি, ওনারা দেখতেছি রাজি হয়ে গেছে। তো আমি বুদ্ধি করলাম, আজ না এগুলো ইভিএম মেশিন গুলো অনেক দামি, আপনারা নিয়ে যান, এখানে রেখেন না, এখানে একটা মিসিং হলে গুণাগারে কে দেবে। ওরা বলতেছে পরবর্তী আপনারা টাকা দিয়েও মিসিং পাবেন না, আদি ভাই পরের ব্যাপার পরে দেখা যাবে, আপনি নিয়ে যান। ওদের মুখের উপরে কথাটা বলতেছি, কারণ জানি বেয়াদবি হলো আমার ব্যবসায়ী ভাইদেরকে রক্ষা করতে হবে জিনিসটা। তো আমি চালাকি করে আবার আতিক সাহেবের চাবি দিয়েছি, উনি আর কথা বলে নাই, ওরা ওগুলো নিয়ে গেছে, আমি পরে কথা বলবো। এখন কি করছে দেখেন, ওখানে ব্যাট কমিশনের দাওয়াত দিছে, আমি রিঙ্কুদা মার্কেট থেকে আচ্ছা গেছি, ওরা সরাসরি ব্যাট কমিশনার বলতেছে গোলাম নজরুলকে বলিস সেক্রেটারি একবার সব আপনি বলেন এখন কি মিসিং দিতে পারবো কিনা। তাই আমি উঠলাম, উঠে বললাম দেখেন আমরা ব্যাট দিই, কিন্তু যারা ব্যাট দেয় না অন্যান্য মার্কেট তাদের ব্যাপারে কিছু করেন না, আর আমাদেরকে মিসিং বসানোর জন্য আপনি চাপাচাপি করতেছেন কেন? আমরা তো ব্যাট দিই, আমরা মিসিং লাগবে কেন? আর আমার ব্যবসায়ীরা তো ওদেরকে বলতে হয়, আপনারা আবার আপনাদেরকে ছোট করে বলি নাই, এটা টেকনিক কাটে যায়, আমার ব্যবসায়ীরা অত শিক্ষিত না, ইভিএম মিসিং টিসিং এগুলো চালাতে পারবে না। এই মিসিং যদি চালাতে হয় তাহলে একজন অপারেটর লাগবে দক্ষ, তাহলে ওনাকে বেতন দিতে হবে 20-25,000 টাকা, আমার ইনকাম আছে ওই টাকা, তাহলে আমি আপনাকে আমার দ্বারা সম্ভব হবে না। আগে আমাদেরকে প্রশিক্ষণ দেন, সবাইকে প্রশিক্ষণের ট্রেনিং সেন্টার করেন, তারপর আমরা চিন্তা ভাবনা করবো, শিখে তারপরে বিএম মেশিন নেব। অথচ প্রত্যেক মার্কেটের ব্যবসায়ীরা গেছে, কেউ বলে না এগুলো। চেম্বারে আমি ট্রেড লাইসেন্স যখন 500 টাকারটা 2000 টাকা করলো, আমি প্রতিবাদ করেছি, কেউ করে নাই। আজকে যদি আমরা এই প্রতিবাদ করতাম 2000 টাকা হতো না, অন্তত 1000 টাকার মধ্যে থাকতো। তো আপনার ব্যবসায়ী নেতারা যদি ব্যবসায়ীদের সুবিধা অসুবিধার কথা দাবি তুলে না ধরি, রাজনীতিক সরকারের পক্ষে কথা বলি, তাহলে তো হবে না। আমি বিএনপি করি, ও আওয়ামী লীগ করে তো কি হয়েছে? আমি তো ব্যবসায়ী নেতা, আমি ব্যবসায়ীর পক্ষে কথা বলতে হবে। ভাইয়েরা অনেক রাত হয়ে যাচ্ছে মনে হয়, আপনাদেরকে কষ্ট দিছি, আপনারা আসছেন, আমার পক্ষ থেকে প্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি আবারও বলবো, আমাকে যদি ভালোবাসে থাকেন, আমাকে যদি সুখে দিকে পেয়ে থাকেন, ভবিষ্যতে পাওয়ার আশা করেন, আমাকে ভোট দিবেন। আমাকে ভোট দিলে হবে না, আমার পূর্ণাঙ্গ প্যানেলকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমার প্যানেলে সবাই যোগ্যতা, একজন সদস্য সভাপতি সেক্রেটারি প্রার্থী হবার যোগ্যতা রাখে। ওনারা নিজেরা বলছে আমরা নতুন দাঁড়াইছি, সদস্য পদে পরিচিত হয়ে পরে পদে যাব। আমি ওনার অমুক নেতা কেউ বাকি রাখে নাই, ফোন চাবি ওনাকে দিয়ে দিতাম। আমি বলতেছি চাবি দেব, তোমাকে অসুবিধা নেই, তুমি কোর্টের থেকে একটা রায় নিয়ে আসো, যার পক্ষে রায় যাবে তাকে চাবি দেবো। আমি তো না হলে আসাই যে আমাকে বুঝাই দিতে ওনাকে নিয়ে আসো, আমি ওনাকে দেবো। আমি টিপুকে দিতে পারবো না, তোমাকে দিতে পারবো না। আর রায় যেটা হয়েছে এই অনুযায়ী যদি টিপু আসুক, দুজনকে বুঝাই দেবো, দুজনে আবার বাংলার ব্যবসা করবো। এই রায়টা উনি মানলো না, উনি কি গেল মহিউদ্দিন বাচ্চার কাছে গেল। আচ্ছা আমরা গেলাম, আমরা পূর্ণাঙ্গ কমিটি গেলাম, আতিক সাহেবও গেল, মুরব্বী হিসেবে আতিক সাহেবও গেলাম। মহিউদ্দিন বাচ্চা রায়টা পড়লো, পরে ও আহমদ হোসেন দুলাল ভাই তামামুদ্দিন লাইনের সেক্রেটারি উনিও ছিলেন, উনিও পড়লো। তো পরে দেখে হবে না, রায় তো খুব সুন্দর হয়েছে, এইভাবে করতে হবে। ওখান থেকে চলে আসলো, আসে আবার দিল থানাতে ওসি সাহেবকে। আচ্ছা ওখানেও গেলাম, আতিক সাহেব, আমি রিঙ্কুদা, তিনজন গেলাম।
ওসি সাহেব পড়লো, পরে টরে দেখলো, ওই কোর্টের মামলা টামলা সব দেখলো, দেখে বলতে না হবে রাইট হবে, এখানে কিছু বেশ কম নাই, আপনাকে এভাবে করতে হবে। লাস্টে কি করলো জানেন, কোর্ট বিল্ডিংয়ে ডাইরেক্ট আমার নামে মামলা করে দিল, সমিতির নামে। আমরা সালিসের আদেশ দিলাম কেন, আমাদের বিরুদ্ধে মামলা করে দিল। কোর্টে কি করলো, 2 মিছিল ডাকলো আমাদেরকে, কোর্টে এটা ক্যান্সেল করে দিল, বাতিল করে, এরা এখানে চলতে পারে না, এরা এটাই সঠিক, এরা ইয়ে করতে হবে। তো দেখেন ওনাদের আর বর্তমান সভাপতি প্রার্থী একই অবস্থা। তামাকুন্ডি লাইন শহীদ অ্যালুমিনিয়ামের বিচার করলো 1 কোটি টাকা আত্মসাতের, ও একই পদ্ধতিতে ওরা সালিসের আদেশ দিল, উনি তামাকুন্ডি লাইনের বিরুদ্ধে মামলা করে দিল বণিক সমিতির বিরুদ্ধে। এগুলো যদি আমরা মিথ্যা কথা বলি, তামাকুন্ডি লাইন সভাপতি আছে সরোয়ার কামাল, ওনার থেকে জেনে নেবেন। তো ওদের অবস্থা হলো এটাই। আমি ভালো খারাপ এটা বলবো না, কেউ যদি রায় দেয় আমার বিরুদ্ধেও কালকে সমিতিতে অভিযোগ আসতে পারে, সমিতি একটা রায় দিবে, এটা আমি ভালো লাগলে গ্রহণ করবো, না হলে আমি কোর্টে যাব, কিন্তু আমি সমিতির বিরুদ্ধে যেতে পারবো না। কোর্টে আমার বিপক্ষে যে বিবাদী ছিল ওনার বিরুদ্ধে মামলা করতে পারবো, সমিতির বিরুদ্ধে মামলা দেওয়া ওনার কোনো রাইট নেই। তবে ভাই অনেক রায় হয়ে গেল, সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনাদেরকে এতক্ষণ কষ্ট দেওয়ার জন্য। আবার ভোট চাচ্ছি, আমাকে যদি ভালোবেসে থাকেন আবারও বলতেছি আমার পূর্ণাঙ্গ প্যানেলকে ভোট দেবেন। না হলে ধরেন আমাকে নির্বাচিত করলেন বা আমাকে নাগরিক সেক্রেটারি করলেন, ওখানে সুবিধা হবে না, রেয়াজিম বাজারের অবস্থা হবে, সেক্রেটারি এক পাশে যাবে, সভাপতি মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর আমার যে প্যানেলটা আমি তৈরি করছি, এগুলো মার্কেটে যারা বিজ্ঞ প্রবীণ ব্যবসায়ী সবার সাথে মতামত নিয়েছি এবং সবার সাথে আলাপ করে, সবাই শিক্ষিত মানুষ, ইনশাল্লাহ আপনাদের বোর্ডের মর্যাদা রাখবে, একজন সদস্য সভাপতির মর্যাদা ধারণ করে। তাই আবারও বলবো, আমার পূর্ণাঙ্গ প্যানেলকে ভোট দিয়ে জয় করে আপনারা মার্কেটের গভীর ষড়যন্ত্র থেকে মার্কেটকে রক্ষা করবেন, ব্যবসা বান্ধব প্যানেলকে নির্বাচিত করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ।